নির্বাচন দোরগোড়ায়। পশ্চিমবঙ্গের মূল রাজনৈতিক দলগুলো তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। প্রার্থী তালিকায়, বিশেষ করে শাসক দলের প্রার্থী তালিকায় সেলিব্রিটির মুখ কিন্তু বঙ্গ রাজনীতির নতুন ট্রেন্ড। এবছরও তার ব্যতিক্রম নয়। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, রাজ চক্রবর্তী, রুদ্রনীল ঘোষ সহ একাধিক সেলিব্রিটিরা এইবারের ভোটে লড়ছেন। একটা আমার পেশা, আর এখন মানুষের জন্য কাজ করাটা আমার নেশা। তো দুটো জায়গায় যেটা যখন করব তখন সেটা ভালো করে করা উচিত। এখন আমিও সেলিব্রিটি ছিলাম, এখন তো সেলিব্রিটির সিইও নেই, এখন তো সব কিছুই শেষ হয়ে গেছে। কাজ করেছি পার্টির জন্য। কিন্তু রাজনীতির মঞ্চে এত সেলিব্রিটি আসার কারণ কি? বাম আমলে এক দুজন ব্যতিক্রম ছাড়া সেলিব্রিটি প্রার্থী হতে আমরা দেখিনি। তৃণমূল কংগ্রেস যবে থেকে ক্ষমতায় আসছে বা আসবে তখন থেকেই তাপস পাল, চিরঞ্জিত চক্রবর্তী থেকে শুরু করে একাধিক ব্যক্তিকে কিন্তু তারা রাজনীতির সাথে যুক্ত করে। তো এটা তৃণমূল কংগ্রেস একটা ঘরানা, যে যেখানেই জেলায় বিবাদ রয়েছে, গোষ্ঠীদ্বন্দ্ব থাকে, সেখানে কোন গোষ্ঠীকে মানে এক গোষ্ঠীকে প্রার্থী করলে আরেক গোষ্ঠী বেঁকে বসে। ফলে সেখানে ওদের সহজ সমাধান সূত্র ছিল যে কোনো গোষ্ঠীকে প্রার্থী না করেই যদি সরাসরি কোনো বাইরের থেকে সেলিব্রিটি দেওয়া যায় তাহলে সেটা অনেক বেশি কার্যকারী হবে। যেমন উদাহরণ দিচ্ছি তোমাকে, এই লোকসভা নির্বাচনের সময় একটা উপনির্বাচন ঘটে গেল বরানগর কনস্টিটুয়েন্সিতে। বরানগরে একাধিক দাবিদার ছিল, দিলীপ নারায়ণ বসুর থেকে শুরু করে অঞ্জন থেকে শুরু করে একাধিক দাবিদার ছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের সহজ পথ কী ছিল? কোনো গোষ্ঠীকে দিলে অন্য গোষ্ঠী হারিয়ে দিতে পারে। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে ক্যান্ডিডেট করলো, সিনেমা আর্টিস্ট একজন। ফলে এটা ওনার মানে সাধারণ সূত্র হিসেবে কাজ করছিল। কিন্তু জনপ্রতিনিধি হওয়াটা একটা বড় রেসপন্সিবিলিটি, ইটস এ বিগ রেসপন্সিবিলিটি, অ্যান্ড আই নিড টু লিভ আপ টু পিপলস এক্সপেকটেশনস। সেটা একটা বড় দায়িত্ব এবং সেটা চেষ্টাই করেছি। যেটা যখন করব তখন সেটা ভালো করে করা উচিত। হাফ হার্টেড কোনো কিছু আমি করি না। আমি 1.5 বছর যখন সময় পেয়েছি নিজেকে প্রমাণ করার, আমি 1.5 বছর ফুল এটাতে কনসেন্ট্রেট করেছি। এই বছর সেলিব্রিটিদের প্রার্থী করার ট্রেন্ডে কি ভাটা পড়েছে? এবছর প্রার্থী তালিকা থেকে বাদ গেছেন কাঞ্চন মল্লিক, চিরঞ্জিত চক্রবর্তীর মতন সেলিব্রিটিরা। না, আমরা তো মনে করি যে কোনো পেশার মানুষই তিনি রাজনীতি করতে পারেন। কিন্তু আমরা পশ্চিমবঙ্গে একটা খুব অদ্ভুত ট্রেন্ড দেখেছিলাম, যেখানে নির্বাচনের আগে হঠাৎ করে বিভিন্ন অন্য পেশার মানুষ, যাদের রাজনৈতিক খুব ইতিহাস নেই, রাজনীতির খুব প্র্যাকটিস নেই, তারা হঠাৎ করে মানুষের সেবা করতে চান। মানুষের সেবা করতে চেয়ে তারা নির্বাচনে আসেন। এক দল অন্য দল, সেই দল পরিবর্তন করেন এবং তারা ক্যান্ডিডেট হয়ে যান। এবারে সেই ট্রেন্ডটা অনেকটা কম। বামপন্থীদের ক্ষেত্রে তো সেই ট্রেন্ড কখনো ছিল না। অন্য দুটি দল, সেই দলের ক্ষেত্রেও আমরা দেখেছি সেই পরিবর্তন হয়েছে। এটা একদিকে ভালো, তার মানে রাজনৈতিক প্রেশার পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে। রাজনীতি জানেন না এমন কোনো মানুষ শুধুমাত্র তার সেলিব্রিটি কার্ড খেলে বোধহয় এখন আর রাজনীতিবিদ হতে পারবেন না। দেখুন, সেলিব্রিটিদের রাজনীতিতে আসাটা কোনো দোষ নয়, কিন্তু বিগত বছরগুলোতে আমরা দেখছি কি বিজেপি কি তৃণমূলে যাদের সেলিব্রিটি আনা হয়েছিল তারা সেইভাবে কাজ করেন। অনেকে ব্যালেন্স করার চেষ্টা করেছে, করতে পারেনি, এদিকটা হ্যাম্পার হয়েছে। সুতরাং সেই হিসেবেই সংগঠনের লোক নেওয়াতে যে কোনো দলের সুবিধে হয়। আলটিমেটলি তো যে লোগো, দলের যে নীতি আদর্শ সেটা কথা বলে, কিন্তু আপনি আপনার দল এবং আপনার পার্সোনালি যে ট্র্যাক রেকর্ড সেটাও তো মানুষ দেখছে। শুধু যে মোদিজির দলে নাম লেখালেন, আপনি 5 বছর কিছু কাজ করলেন না, সেটাও হবে না। আবার মমতা ব্যানার্জি একটু সেলিব্রিটি সিনেমা স্টারকে পছন্দ করেন, উনিও দিয়ে এসেছিলেন। কিন্তু বহু সাংসদ, বহু বিধায়ক কোনোদিন একটা কথা বলেনি পার্লামেন্টে। ট্রেন্ডে এই পরিবর্তন আসার কারণ কি? ভর কেন্দ্র কিছুটা হলেও মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে প্রার্থী সিলেকশনের ক্ষেত্রে অভিষেকের কাছে গিয়ে পৌঁছেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু আইপ্যাক টিম আসার পরে গ্রাউন্ড রিয়ালিটির কনটেক্সটে কিন্তু প্রার্থী করছে। অভিষেকের ইনভলভমেন্ট কিন্তু রিয়ালিস্ট পলিটিক্সকে অনেক বেশি যুক্ত করছে এবং সেলিব্রিটি কালচারটা নিয়ে প্রশ্ন তুলছে মানুষ যে এরা ভোটের পরে আর এদের দেখা পাওয়া যায় না। ফলে এই সেলিব্রিটি কালচারের বিপক্ষেও কিছু মানুষ, তার দলের মধ্যেও দলের বাইরেও একটা জনমত তৈরি হচ্ছে। সেলিব্রিটি রাজনীতির কর্মী নাকি রাজনৈতিক দল? কার উপর আস্থা রাখছেন বাংলার মানুষ, সে কথা কিন্তু সময়ই বলবে।